এই যে রিমাইন্ডার বলতে একটু জাস্ট একটু মনে করিয়ে দেওয়া যে সিলেবাসের অংশটুকু আমরা আমাদের বলতেছিলাম কি যে আমাদের কোর্সে যেটা L3 যে কোর্স অংশটুকু ইনসেক্ট ইকোলজি এন্ড পেস্ট ম্যানেজমেন্ট, এখানে দেখো সিলেবাসের যে অংশটুকু বায়োটেকনোলজিক্যাল মেথড কথাটা বলা আছে, আমরা বোটানিক্যাল কন্ট্রোল পড়েছি, হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্স গত ক্লাসে পড়েছি। এখন এই আমাদের বিইউর ওয়েবসাইটে অনলাইনে সিলেবাসে মেবি এই ট্রানজেনিক প্ল্যান্টসটা কথাটা নাও থাকতে পারে, বাট আগে হয়তো ছিল, কোনোভাবে স্কিপ হয়ে গেছে কিনা। কিন্তু এই যেহেতু হোস্ট প্ল্যান্ট রেজিস্ট্যান্সেরই একটা অ্যাডভান্সড মানে টেকনিক বা উপায় হলো ট্রানজেনিক প্ল্যান্ট, এবং আমরা অলরেডি জানি যে বাংলাদেশে ট্রানজেনিক প্ল্যান্ট যে বিটি ব্রিঞ্জাল সেই কথাটাও এখানে আসবে, সেটা অলরেডি রিলিজড হয়েছে। সুতরাং আমরা সেই আলোকে আর কি এইটা এখানে একটু পড়ার চেষ্টা করব, খুব বেশি সময় নিব না আর কি। ট্রানজেনিক প্ল্যান্টস, এরপরে দেখো তোমাদের সিলেবাসে দেখা আছে কি ইনসেক্ট স্টেরাইল টেকনিক, এসআইটি টেকনিক বলে সংক্ষেপে, আর একটা হলো আইজি রেগুলেটর। দুইটা টপিক আছে, দুইটা লেকচারে আমরা এটা কভার করে দেওয়ার চেষ্টা করব আর কি। ঠিক আছে, তাহলে প্রথমে আজকে যেটা হলো ট্রানজেনিক প্ল্যান্টস, আমরা যদি একটু শুরু করি দেখি। দেখো ট্রানজেনিক প্ল্যান্টস, হ্যাঁ, তাহলে এই 4-5টা জিনিস আমরা একটু কভার করার চেষ্টা করব। ঠিক আছে, 6টা জিনিস আছে এখানে, সবগুলো আসলে এখানে টাচ করব না, কিছু নোট থাকবে সেগুলো একটু বলে রাখবো। প্রথমে হলো যে ট্রানজেনিক প্ল্যান্টস কিভাবে জিনিসটা কি আর করে, ট্রানজেনিক প্ল্যান্টস জিনিসটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তারপরে হলো কি বলে কিভাবে ট্রানজেনিক প্ল্যান্টস তৈরি করা হয়। আমরা জেনেটিক্যালি বা ব্রিডিং এর মাধ্যমে, যেটা অত দূর যাব না, আমরা খালি এই যে ল্যাবরেটরিতে যে টেকনিক গুলো ফলো করা হয় 6 থেকে 7টা স্টেপ আছে আর কি। আমরা সেই স্টেপ গুলো একটু নাম দেখবো, তার মধ্যে মানে জাস্ট এক কথায় যে প্রত্যেকটা স্টেপে আসলে মূল কি কাজটা করা হয় সেটা একটু আমরা আইডেন্টিফাই করে দেখবো। তারপরে ট্রানজেনিক প্ল্যান্ট যেহেতু তৈরি করা হচ্ছে, তাহলে সেটার যে আসলে জিন গুলা করতে আসবে, ট্রান্স জিন, যে জিনটা আমরা ট্রান্সফার করবো, এবং তাদের কিছু এক্সাম্পল। আর যেহেতু বিটি ব্রিঞ্জালের ক্ষেত্রে আমরা বারবার এক্সাম্পল বলেছি, এছাড়া বিটি কটন আছে, আরো অনেকগুলো বিটি মেইজ আছে, বিটি কর্ন যেটাকে বলে, সেগুলো আছে। তো সেইটা হলো বেসিলাস থুরিনজিয়েন্সিস নামে একটা ব্যাকটেরিয়া থেকে আসছে সেই জিনটা বা টক্সিনটা। তো সেইটা আসলে কিভাবে ইনসেক্টের আমাদের প্ল্যান্টের ভিতরে ঢুকিয়ে দেওয়া হওয়ার পরে, ইনকর্পোরেশন করার পরে আসলে সে কিভাবে ইনসেক্টকে কিল করে, তার মুড অফ অ্যাকশনটা কি সেটা। তারপর হলো যে ট্রানজেনিক প্ল্যান্টস এর এক্সাম্পলটা কি, এটা এই যে 3 নম্বর এবং 4 নম্বরের মধ্যে খুব কাছাকাছি থাকবে, এবং সুযোগ সুবিধা কি আছে আমরা এটা একটু দেখবো আর কি। প্রথমেই বলি যে ট্রানজেনিক প্ল্যান্টস নামের যে শব্দটার মধ্যে যদি তুমি একটু দেখো, শব্দটার মধ্যে ট্রান্স দিয়ে, তোমরা কি কি শব্দ জানো বলো তো ট্রান্স দিয়ে শুরু হয় এরকমের? এখানে যেমন ট্রান্সজেনিক থেকে অর্থাৎ জেনেটিক মেকআপ আছে। আর আমরা কি কি জানি, আমরা এখনো তোমরাও হয়তো পড়ে থাকো ইংলিশ গ্রামারের মধ্যে, কি পড়েছো? ট্রান্সফরমেশন। ওকে, ট্রান্স মানে শব্দটা হলো যে এখানে আসলে এটা একটা সিনট্যাক্স বলে তোমরা অনেকেই জানো, যে ট্রান্সফরমেশন, ফরমেশন, ট্রান্সলেশন, হ্যাঁ, এখানে ট্রান্সজেনিক আছে, তার মানে ফরমেশনটাকে চেঞ্জ করা, এখানে ট্রান্স দিয়ে বোঝাচ্ছে যে এটাকে আসলে চেঞ্জ করা। তারপর ট্রান্সলেশনটা হলো যদি বলি আমরা, সেটাকে বোঝাচ্ছে লেশন থেকে আসলে ল্যাঙ্গুয়েজটা একটা মিল আছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা। তো সিমিলারলি এখানে যখন জেনিক বলা হচ্ছে, আসলে তার জেনেটিক মেকআপ চেঞ্জ করা হচ্ছে এখানে, এটা একটু মনে রাখতে হবে। সো ট্রান্স শব্দটা যখনই অন্য একটা কোনো শব্দের পূর্বে থাকবে, তখন এটা একেবারে চোখ বুকে বলতে পারবা যে শব্দটার পূর্বে বসে সেইটার গেট আপ বলো বা সেটাকে কিছু সে চেঞ্জ করে দিবে। এটাই হলো ট্রান্সজেনিক। তাহলে ট্রান্সজেনিক শব্দটার অর্থ আমরা যেটা দেখে বুঝলাম কি, যে এটা এমন একটা মানে জিনিস যেখানে তার জেনেটিক মেকআপ চেঞ্জ করা হয়েছে বা জিনোমকে চেঞ্জ করা হয়েছে। এখন চেঞ্জ করার ক্ষেত্রে 2টা উপায়, বুঝছো? হ্যাঁ, একটা হলো হয় তুমি মানে 2টা বা 3টা উপায় বলি যদি আমরা সিম্পল যদি বলি, তবে আমরা ট্রান্সজেনিকের ক্ষেত্রে 2টা উপায় পাবো। একটা হলো যে জিনোমের কথা বললে, তার মানে সেখানে নতুন করে কিছু আমার জেনেটিক ম্যাটেরিয়াল আমি অ্যাড করেছি, এডিশন। আবার যেটা হলো যে কিছু হলো ডিলিশন, কিছু জেনেটিক ম্যাটেরিয়াল আমি বাদ দিছি। এখন কখনো কখনো আবার মিউটেশন করে, সেটাও যদিও সেটা ট্রানজেনিক প্ল্যান্ট হবে না, সেটা আমরা বলবো অন্য প্ল্যান্টের। দেখ, ট্রানজেনিক প্ল্যান্টের ক্ষেত্রে এইটা। তো এই ট্রানজেনিক প্ল্যান্টস কখনো কখনো তোমরা এই নামেও শুনে থাকবা, জিএমও, জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, কেউ কেউ জিইও, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্রপ,
অর্গানিজম বলে, কেউ মডিফাইড ক্রপস বলে জিএমসি, বা কেউ সংক্ষেপে একেবারে জিএম ক্রপ বলে, আর কিছু না। আর যেহেতু বায়োটেকনোলজির মাধ্যমে কেউ করে, তো এটাকে কেউ কেউ বায়োটেক ক্রপ বলে। যে ক্রপই বলা হোক না কেন, সবগুলা কি আসলে এই মূলত ওই ট্রানজেনিক প্ল্যান্ট কি হাইলাইট করে। ঠিক আছে? তো এখন এই ট্রানজেনিক প্ল্যান্টের ক্ষেত্রে আসলে শুরুর আগে তোমাদেরকে মানে আমাদেরকে একটু এই যে পাশে কতগুলো ইনিশিয়াল টার্ম আছে, এই টার্মগুলো আমাদের একটু জানতে হবে। প্রথম টার্মটা কি দেখো, যে জিনিসগুলো এখানে বলা হচ্ছে, কতগুলো টার্ম আছে ট্রানজেনিক প্ল্যান্টস এর সাথে রিলেটেড। ফার্স্ট হলো ট্রান্সজেনিক, আমরা যেটা আগে একটু বললাম। তারপরে ট্রানজেনিক প্ল্যান্টস কোনগুলো, তারপরে এই ট্রানজেনিক প্ল্যান্টস এর ভিতরে যেহেতু বারবার শব্দটা আসতেছে ট্রান্সজিন, সেই ট্রান্সজিনটা কি। ঠিক আছে? তাহলে ট্রান্সজেনিক কি, যে এটা হলো এমন একটা টেকনিক কথা বলা হচ্ছে যেখানে ট্রান্সফার অফ জিন বা জেনেটিক ম্যাটেরিয়াল ফ্রম ওয়ান অর্গানিজম টু অ্যানাদার অর্গানিজম, ট্রান্সজেনিক। এটা তুমি সাধারণত আমরা ল্যাবরেটরিতে যেটা করি, এই যে আরএনএ টেকনিক, আর কি বলে আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমরা ট্রান্সফার করি। তারপর ট্রান্সজেনিক প্ল্যান্ট, যখনই প্ল্যান্ট বলা হচ্ছে তখন হলো কি এটা, যে দিজ আর সাম কাইন্ড অফ প্ল্যান্টস যেখানে কিনা এই যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করে রিকম্বিনেন্ট টেকনিক ফলো করে প্ল্যান্টস তৈরি করা হইতেছে উইথ নিউ ক্যারেক্টারিস্টিক্স। এইটা কিন্তু মানে এইটাই হলো তার পারপোজ, এই পারপোজ নিউ ক্যারেক্টারিস্টিক্স। সেটা গ্রোথ হতে পারে, ইনসেক্ট রেজিস্ট্যান্স হতে পারে, ডিজিজ রেজিস্ট্যান্স হতে পারে, নিউট্রিশনাল ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, এনি কাইন্ড অফ ক্যারেক্টার, যার ভিতরে এই যে মানে এই ট্রান্সজেনিক জিনিসটাকে জিনটা ট্রান্সফার করে তার ভিতরে নতুন ক্যারেক্টারিস্টিক্স ট্রাই করা হয়েছে। এবং সেইটা যদি প্ল্যান্ট হয় তখন তাকে আমরা বলতেছি ট্রানজেনিক প্ল্যান্ট। যদি সেটা মাইক্রো অর্গানিজম হয় আমরা তখন বলবো কি ট্রানজেনিক মাইক্রো অর্গানিজম। যদি ট্রানজেনিক ব্যাকটেরিয়া হয় ট্রানজেনিক ব্যাকটেরিয়া বলবো, ফাঙ্গাস হলে ট্রানজেনিক ফাঙ্গাস। তুমি যে অর্গানিজম করবে সেই শব্দটাই ঠিকই থাকবে, শুধু শুরুতে ট্রান্সজেনিক হবে। আর এই যে বলতেছি ট্রান্সজেনিকে আমরা এখানে ট্রান্সফার করছি জিনটা, হ্যাঁ, এখানে এই যে জিন ট্রান্সফার করলাম, এখানে ওয়ান জিন বা একাধিক জিন, সেই জিনটাকে যখনই বলা হচ্ছে যে জিনটা ট্রান্সফার করা হচ্ছে, we call them transgene. The genes that have been transferred into the transgenic plants or organisms are known as transgene. এখন এই ট্রান্সজিনটা আসলে কোথা থেকে আসতে পারে? আমরা প্ল্যান্টের ক্ষেত্রে যখন বলতেছি যে সেটা আসতে পারে ফ্রম দ্য সেম রিলেটেড প্ল্যান্ট অথবা আনরিলেটেড প্ল্যান্ট, কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই। ইনিশিয়ালি প্রথম দিকে যখন ব্রিডিং করা হতো তখন সাধারণত এই যে রিলেটেড প্ল্যান্ট, ওয়াইল্ড টাইপ প্ল্যান্ট বা সেটা খুব আনরিলেটেড কাছাকাছি একটু প্ল্যান্ট থেকে ব্রিডিং করা হতো, কারণ তাদের ভিতরে না হলে হাইব্রিডাইজেশন করে পরাগায়ন না করে জিন ট্রান্সফার করা যেতে পারে না। কিন্তু এখন যেহেতু আমরা ল্যাবরেটরিতে জেনেটিক ম্যাটেরিয়ালটা আইডেন্টিফাই করছি আমরা রিকম্বিনেন্ট জেনেটিক টেকনোলজির মাধ্যমে, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট স্পিসিস থেকে আমরা সেই জিনটাকে ট্রান্সফার করতে পারি বা কালেকশন করতে পারি। যেমন আমরা এই যে বারবার বলতেছি বিটি কর্ন বা বিটি ব্রিঞ্জালের কথা বলতেছি, সেটা কিন্তু ব্যাকটেরিয়া থেকে এসেছে এবং আমরা সেটা প্ল্যান্টের ভিতরে ইনকর্পোরেট করেছি। ঠিক আছে? তাইলে আমরা এই টার্ম দেখলাম। এখন এই যে ট্রান্সজিনের কথাটা আমরা বারবার বলতেছি, ট্রান্সজিন। সো ট্রান্সজিনের ক্ষেত্রে আমরা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। আমরা বললাম প্ল্যান্ট তো একটা অবশ্যই আছে, প্ল্যান্ট হলে প্ল্যান্ট থেকে। আমরা যদি ব্রিঞ্জাল প্ল্যান্ট বলা হয় সেখানে আমরা রাইস প্ল্যান্ট থেকেও নিতে পারি। তোমরা হলে বিটি রাইস বা যেটাকে আমরা বলতেছি এখন যে গ্রিন কি বলে নতুন যেটা রাইস একটা আসছে বা আসতেছে, যেটাকে আমরা নাম শুনেছো কিনা, গোল্ডেন রাইস। গোল্ডেন রাইসের ক্ষেত্রে আমরা বলতেছি যে ভিটামিন এ তৈরি করে, হ্যাঁ, ভিটামিন এ। তো এই যে ভিটামিন এ তৈরি করার জিনটা সেটা কিন্তু ধরো মানে রাইস প্ল্যান্ট থেকে আসে, সেটা সম্ভবত এসেছে হলো এই যে কি বলে সকালবেলা যে একটা প্ল্যান্ট, আরে ভুলে গেলাম নামটা, সম্ভবত ডি দিয়া শুরু আর কি, সকালবেলা ডায়ান্থাস না জানো কি নামটা, কিন্তু মানে সেই প্ল্যান্ট থেকেই আসলে সেই জিনটাকে ট্রান্সফার করে এর ভিতরে হওয়া হয়েছে। কিন্তু আমাদের এইখানে যদি আমাদের যেহেতু এন্টোমোলজি পড়তেছি, আমাদের টার্গেটটা হলো ইনসেক্ট রেজিস্ট্যান্স। এখন এই ইনসেক্ট রেজিস্ট্যান্সের যে জেনেটিক গুলা আমরা সেটা প্ল্যান্ট থেকেও নিতে পারি, অন্য বলতেছি, কিন্তু মেজরিটি পাওয়া গেছে হলো সেটা মাইক্রোবিয়াল, অন্য মাইক্রো অর্গানিজম থেকে। সেটা বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড যেটা শুধু বেশি তোমার যদি বলে সেটা কমন এক্সাম্পল, সেটা হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এই যে বিটি ব্যাকটেরিয়া। এই বিটি ব্যাকটেরিয়াটা আমরা আরো একটু ডিটেইল সবার শেষে মানে মুড অফ অ্যাকশনটাও পড়বো। এইখানে যেটা আছে সেটা হলো ক্রাইজিন, হ্যাঁ, এটা হলো ক্রাইজিন। মানে এইটা একটা
ক্রিস্টাল প্রোটিন তৈরি করে তার বডির ভিতরে, সেটা সেই কারণে এই ক্রায়োজিনটাকে আমরা যখন ঢুকাই দিতে পারবো তখন সেটা আসলে এই ইনসেক্টার রেজিস্ট্যান্সের শো করে ডিফারেন্ট ইনসেক্টের ক্ষেত্রে। এছাড়া আরো কতগুলো প্রোটিন আছে যেগুলোকে আমরা এনজাইম বলি, এগুলো ইনহিবিটরি এনজাইম। নামটার ভিতরে কিন্তু একটু দেখো সবাই, ইনহিবিটরি অর্থাৎ ফাংশন হলো যখনই এই এনজাইম বা প্রোটিনটা থাকবে সে ওই ফাংশনটাকে ইনহিবিট করে দেবে, তার কারণে তারা রেজিস্ট্যান্স শো করে। যেমন ধরো এখানে আছে কাউপি ট্রিসপিন ইনহিবিটর, তার মানে এটা কাউপি প্ল্যান্ট থেকে পাওয়া গেছে। আলফা অ্যামাইলেজ ট্রিসপিন, সিরাইন প্রোটিয়েস, সিস্টিন প্রোটিয়েস, তারপর নিচে যেটা আছে লেকটিন, লেকটিনও একটা কার্বোহাইড্রেট বাইন্ডিং প্রোটিন। এখন দেখো কাউপি ট্রিপসিন ইনহিবিটর, তার মানে এইটা হলো ট্রিপসিনের ফাংশনটাকে সে ইনহিবিট করে দেবে যখন এই এনজাইমটাকে খাওয়া হচ্ছে বা অ্যাপ্লাই করা হচ্ছে বা এই জিনটাকে যখন ট্রান্সফার করা হচ্ছে। যখন ট্রিপসিন ইনহিবিট করা হবে, তখন ট্রিপসিন আমরা জানি ম্যাটেরিয়াল যেটাকে হলো ওই যে প্রোটিন সহ অন্যান্য খাবার ডাইজেস্ট করতে হেল্প করে। তো সুতরাং ওইগুলো খাবার আর সে ইনসেক্ট হলো সে ডাইজেস্ট করতে পারবে না, আলটিমেটলি মারা যাবে আর কি। এখন এই যে পারপোজটা কি, এই পারপোজটাই হলো ট্রানজেনিক প্ল্যান্টস, আমরা বলতেছিলাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তো এর ভিতরে অ্যাডভান্টেজের মধ্যে অনেকগুলো পারপোজ আছে। আমরা যদি একটু দেখি, দেখো প্রথমেই আছে হলো যে ইমপ্রুভ শেলফ লাইফ। টমেটোর ক্ষেত্রে যদি বলি বা অনেক যেটা ফ্রুটস এর ক্ষেত্রে বা কিছু ভেজিটেবলস এর ক্ষেত্রে যেটা হয়তো হারভেস্ট করার পরে বেশি দিন স্টোর করা যায় না, কিন্তু সেখানে যদি তুমি হারভেস্ট টাইমটাকে মানে মার্কেটিং কনজামশনের মানে পিপল আমরা যারা আছি কনজিউমার, তাদের কনজিউমারের মাঝখানে যে গ্যাপটাকে যদি বাড়াই দিতে পারি তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকলে সেটা আমাদের জন্য ফার্মারদের জন্য সুবিধা হবে। সেটাকে বলা হচ্ছে শেলফ লাইফ, সেটাকে আমরা বাড়াই দিতে পারি। তারপরে তো ডিজিজ রেজিস্ট্যান্স, ভাইরাস, স্ট্রেস, এই যে ইনসেক্টিসাইড রেজিস্ট্যান্স বা হার্বিসাইড বা উইডিসাইড রেজিস্ট্যান্স ইত্যাদি। এছাড়া এই যে ইদানিং যেটাকে শব্দটা আছে যে প্ল্যান্ট থেকে আমরা কি বলে বায়োফুয়েল যেটা বা বায়োডিজেল বা অথবা ড্রাগ তৈরি করা যায় কিনা, এবং কিছু বায়ো রেমিডিয়েশন পলিউশনের ক্ষেত্রেও আসলে এটা হেল্প করা যায় কিনা, এই কাজে এগুলাকে আসলে ব্যবহার করা যায় আর কি। মানে ট্রানজেনিক প্ল্যান্টস মানে এটা একটা হিউজ অপরচুনিটি আমাদের কাছে ওপেন করে দেয়, কিন্তু যেহেতু এটা মানে আমরা অনেক সময় মানে ট্রান্সজেনিক করতেছে, সেটা কিছু সাইড এফেক্ট অনেক সময় থাকে। সেই কারণে এটাকে টেকনোলজি ডেভেলপ করা হলে ইউজের পূর্বে আসলে যথাযথভাবে এটাকে ইভ্যালুয়েশন করে নিতে হবে, এনভায়রনমেন্টাল বলো সকল দিক দিয়ে সবকিছু করে আমাদেরকে এটা কনফার্ম হতে হবে। তাহলে প্রথমে একটু শুরু করি ট্রান্সজেনিক। আমরা শুধুমাত্র ট্রান্সজেনিক নিয়ে কথাবার্তা বলবো। তোমরা জিন, এখানে জিনের ডেফিনিশন বলা হচ্ছে, জিন আমরা দিস ইজ কল্ড জিন। হোয়াট ইজ জিন, আমরা এটা একটু মনে রাখতে হবে, যেহেতু জিনটা যদি না থাকে, তোমরা অলরেডি জেনেটিক্সে হয়তো বা শুনেছো বা বায়োকেমিস্ট্রিতে বলেছে, আমাদের হলো দিস ইজ, আমরা জানি যে এইটা হলো ডিএনএ ম্যাটেরিয়াল, আমাদের জিনোমের ভিতরে থাকে, নিউক্লিয়াসে থাকে বা মাইটোকন্ড্রিয়াতে থাকে। এটা যে এই যে ডাবল স্ট্র্যান্ডেড, আমরা সেটা 4টা নিউক্লিওটাইড বলি আমরা, কি সেটা হলো এ টি, আরটা কি জি সি, হ্যাঁ এ টি জি আর হলো সি, অ্যাডেনিন, থায়ামিডিন, গুয়ামিডিন আর সাইটোসিন। হ্যাঁ, তাই এই যে 4টা জিন নিয়ে আসলে মানে 4টা জিনিস নিয়ে, তো এই 4টারই ডিফারেন্ট কম্বিনেশনে আসলে প্রোটিন তৈরি হয়, এই জিন তৈরি হয় থাকে। তাহলে এখানে দেখো শুরুর দিকে একেবারে আমি এই যে দেখো এখানে বলা হচ্ছে এটিজি, 3টা জিনিস আছে এখানে। আমরা জানি যে এই এটিজি যখন থাকে সেটা হলো কোন কোন এই লাইনটাকে বলা হচ্ছে আসলে সেই ডিএনএ এর সিকোয়েন্সটাকে, জিনের সিকোয়েন্সটা, আর দ্বিতীয় লাইনটাকে এখানে দেওয়া আছে দেখো এমটিডি লেখা আছে, এইটা হলো প্রোটিনের আসলে সিকোয়েন্স, ঠিক আছে সিকোয়েন্স, এটা মনে রাখতে। হ্যাঁ, এম ফর মিথিওনিন। তো মনে রাখতে হবে যে কোনো জিনের সবসময় যখন এক্সপ্রেশন হয় প্রথম প্রোটিনটা, প্রথম অ্যামাইনো অ্যাসিডটা সবসময় তৈরি হবে মিথিওনিন দিয়ে। যার কারণে এই এটিজি দিয়ে যখনই আমরা বুঝবো, তার মানে বলবো যে দিস ইজ এ পার্টিকুলার স্টার্টিং পয়েন্ট অফ সিনথেসিস অফ এ পার্টিকুলার জিন। এটা একটা আমরা মনে রাখার চেষ্টা করবো। যাক, সেটা বিষয় না, এখানে এই জিনিসটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যে ডিএনএ বা একটা পার্টিকুলার জিন যেটা কিভাবে হয় সেটা। আর সবার শেষে একটা মনে রাখতে হবে যে এই যে এখানে সবার শেষে এখানে আবার থাকে এইটা দিয়ে এটিজি দিয়ে শুরু হয়, আর যদি এখানে শেষের দিকে তোমরা আমরা জানি যে সিনথেসিস যদি স্টপ করা না থাকে তাহলে তো কন্টিনিউয়াস সিনথেসিস হইতেই থাকবে। সেখানে এইখানে সবার শেষে থাকবে হলো আমরা সেটাকে বলি স্টপ কোডন, স্টপ কোডন থাকে আর কি।
ঠিক আছে, তাহলে এইটা হলো স্টার্ট কোডন আর এখানে হলো স্টপ কোডন থাকে। এইভাবে আসলে সিনথেসিস হয়ে জিনটা প্রোটিন তৈরি হয়। জাস্ট এটা তোমাদের একটু মাথায় বোঝানোর জন্য। এখন আমরা ট্রানজেনিক প্ল্যান্টস তৈরি করব কিভাবে? ট্রানজেনিক প্ল্যান্টস আমরা এখানে দেখো, প্রথমেই হলো ট্রানজেনিক প্ল্যান্টস যখনই তৈরি করব আমাদের এই যে এই 6টা স্টেপ সবসময় একটু মনে রাখবে, 6টা না 7টা বোধ হয় এখানে। সো 1 2 3 4 5 6 7 তাহলে এই যে 7টা স্টেপ, এবং 7টা স্টেপের মধ্যে আবার এইভাবে ভাগ করা যায়। প্রথমটা হলো যে কি আইসোলেশন করে জিন অফ ইন্টারেস্ট, কোন জিনটা তুমি দরকার সেটা আইসোলেশন করবে সোর্স থেকে। তার মানে এটা হলো তোমাকে যদি সোর্স করে আমরা যদি বলি সোর্স থেকে তোমার সেই জিনটা আসতেছে, তারপরের যে 2টা স্টেপ বলতেছি সেই যে জিনটা আসতেছে সেই জিনটা তোমাকে কি বলে এনহ্যান্স করার জন্য, মানে আরো বেশি পরিমাণে তৈরি করার জন্য আমাকে সেখানে ডিজাইন করতে হইতেছে। সেইটাকে কিছু আবার ওই উপরের যে জিনের সাথে ইন্টারেস্ট আছে, যে জিনটাকে আমি ট্রান্সফার করবো, যে ট্রান্স জিনটা, তার সাথে এক্সট্রা কিছু জিন আবার সেগমেন্ট ডিএনএ সেগমেন্ট অ্যাড করে দিতে হয়। আবার সেটাকে আমি ঠিক আছে, আমি তো বাইরে থেকে যখন একটা মানে সেলের ভিতরে ঢুকাই দিব, আমি তো বুঝবো না, না বোঝার জন্য কিছু মার্কার ঢুকাই দেওয়া হয়েছে। যেমন ধরো অ্যান্টিবায়োটিক বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক মার্কার দেওয়া হয়, অর্থাৎ সেটাও একটা ডিএনএ মার্কার, ডিএনএ সিকোয়েন্স। এই জিনের ইন্টারেস্টের আগে সামনে বা পিছনে আসলে তার সাথে জয়েন করে দিয়ে দেওয়া হয়, সো দ্যাট যখন ওই যে মানে ব্যাকটেরিয়াটাকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে যে মিডিয়ার ভিতরে গ্রো করবো, দেখবো যে আমরা গ্রো করতে পারতেছি। এইভাবে ইনডাইরেক্টলি আমরা বুঝতে পারবো যে এটা আসলে মানে আমাদের ট্রান্সফরমেশনটা সাকসেস হয়েছে। এই 2টা স্টেপটা বলতেছি আমরা ডিজাইন করা আর কি। তারপর হলো ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা করবো আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, যেটা সেটা আছে, ঠিক আছে। আর বাকিগুলো হলো এখানে মানে কনফরমেশন, এটাকে যদি কনফরমেশন বলি, কনফরমেশন, এবং লাস্টে হলো আসলে এটা ইভালুয়েশন, আমরা ফিল্ডে যাই কনফার্ম করে ইভালুয়েশন করব। সো এই 6টা বা 7টা স্টেপই হলো আমাদের ট্রানজেনিক। এখন এই যে আইসোলেশন অফ ক্লোন অফ জিন অফ ইন্টারেস্ট, এটা কিন্তু আমরা অলরেডি বললাম যে এটা আমরা ব্যাকটেরিয়া থেকে পাইতে পারি, ফাঙ্গাস থেকে পাইতে পারি, প্ল্যান্টস থেকে পাইতে পারি, ডিফারেন্ট ওয়াইল্ড প্ল্যান্টস থেকে পাইতে পারি। এখন আমরা তাহলে ডিজাইন দিয়ে শুরু করি। প্রথমেই দেখো যে ডিজাইন তুমি করবো আসলে মানে যেহেতু আমাদের এখানে ডিএনএ সেগমেন্টস এর কথা বলতেছি, আমরা একটু আগে যে জিন দেখলাম সেই যে এটিজি যা যা আছে, এইভাবে তো আসলে সরাসরি এত লেখা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে বা অত এটা অনেক সময় মিনিং হয় না। যার কারণে এখানে আমরা যেটা করতেছি কি, আমরা এখানে এই যে একটা মানে স্ট্রাকচার দিয়ে একটা বক্স আকারে ডিজাইন ছবি এঁকে আমরা সেটা সাধারণত বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এখানে দেখো ব্লু যে অংশটা, এই অংশটা হলো আমাদের ট্রান্সজিন, ঠিক আছে, এই অংশটা আমাদের ট্রান্সজিন। এখন এর আগে পিছে অনেক কিছু তাহলে দিতে হবে। আমরা একটু আগে বললাম যে এটার পিছনে দিতে হবে হলো স্টপ কোডন বা টার্মিনেশন সিকোয়েন্স, অর্থাৎ যখন এটা মানে সিনথেসিস হয়ে প্রোটিনটা তৈরি হবে এই ট্রান্সজিন থেকে, যদি এখানে কিছু স্টপ কোডন না দেওয়া হয়, সে কিন্তু কন্টিনিউয়াস সিনথেসিস হওয়া চলতেই থাকবে, তাহলে আর থামবে না। তা আমরা তো সেটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পার্টিকুলার প্রোটিনটা যেখানে শেষ সেখানে দেয় স্টপ হবে। তারপরে হলো সে এটা শুরুতে একটা আরো কিছু ডিএনএ সেগমেন্ট দিতেছে আমাকে, সেটাকে বলতেছে প্রমোটার সিকোয়েন্স। এবং সবার আগে যেটা একটু আগে বললাম যে এটাকে আসলে কনফার্ম করার জন্য, আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে দিতে হইতেছে মার্কার জিন, ঠিক আছে। তাহলে এই যে এই কয়টাই আসলে এখানে আমরা বারবার বলতেছি মার্কার জিন। প্রমোটার দিতেছি, সেটা হলো ঠিক তাহলে কি, প্রমোটারটা হলো যে হোয়েন, হোয়ার এবং হাউ মাস এই জিনটা আসলে প্রডিউস হবে, কতটুকু তার প্রোডাক্টটা তৈরি হবে। এবং এই 2টা এক্সাম্পল আমরা এখানে বলেছি, এটা একটা CAMVS3 কোত্থেকে আসে এটা। তারপর টার্মিনেশন সিকোয়েন্স তো বললামই, যেটা এটা স্টপ কোডন হয়ে যাবে। আর হলো মার্কার জিন হলো যে এটা আসলে যে প্ল্যান্ট সেলে বা যে টিস্যুতে আসলে সাকসেসফুলি ইন্টিগ্রেশন হয়ে গেছে কোনো একটা পার্টিকুলার, সেটাকে বোঝানোর জন্য যে জিনটা, সেটাও একটা ডিএনএ স্ট্রাকচার সিকোয়েন্স। সেটা সাধারণত অ্যান্টিবায়োটিক বা হার্বিসাইড রেজিস্ট্যান্স এটাকে ইউজ করা হয় মার্কার। জাস্ট এই হলো আমাদের মানে ডিজাইন করতে হবে। এটা মোরালের সকল ট্রান্সজিনের ক্ষেত্রে এই জিনিসটা মানে ডিজাইন করা হয়। তাহলে এখন ডিজাইন করলাম, ডিজাইন করে আমার এই যে মানে জেনেটিক ম্যাটেরিয়ালটা আমি মানে তৈরি করলাম, এখন সেটা আমি প্ল্যান্টের টিস্যুর ভিতরে ঢুকাবো কিভাবে। অনেকগুলো মেথড ইদানিং অনেকভাবে চলে আসছে। সবথেকে কমন যে 2টা মেথড তোমরা জেনেটিক্সে বা বায়োটেকনোলজিতে পড়বা অনেকেই, আমরা যেটাকে বলতেছি, একটা হলো জিন গান মেথড, অর্থাৎ এই যে মাইক্রো প্রজেক্টর। জাস্ট সিম্পল যেটা করা হয় যে এরকমের সেল থাকে, এরকমের আমরা জানি যে একসাথে সেলের যে ক্যালাস তৈরি করে, তার ভিতরে
বা প্ল্যান্টের লিফের ভিতরে এই যে একদম মানে এটা স্প্রে গানের মতো একটা থাকে, হাই স্পিডে ওই ডিএনএ কনস্ট্রাক্টরটা সরাসরি এটার ভিতরে স্প্রে করা হয়, যার কারণে পরে এই যে সেল ওয়াল ভেদ করে এই নিউক্লিয়াসের ভিতরে যায় আসলে যেটা করে। এরকম এখানে যেহেতু হাজার হাজার মানে সেল থাকে, এখন যেটার ভিতরে যাই ঢুকে সাকসেস হয়, দেখা গেছে কি সেই জিনটা সেই সেলটা গ্রো করে আবার নতুন করে প্ল্যান্ট তৈরি করতেছে, সেটা হলো জিন গান মেথড। আর একটা হলো যেটা একটু ওল্ড এজ টেকনোলজি, আমরা একটা ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়ান্স, আমরা জানি যে এটা আসলে ক্যালাস তৈরি করে, গল তৈরি করে প্ল্যান্টের, সুতরাং সে আসলে সে ইজিলি এই সেল মেমব্রেনের ভিতর থেকে ডিএনএ ট্রান্সফার করতে পারে। এই কাজটাই এখানে যেটা করছিল জিন গান, সে ইজিলি বাইপাস করতে পারে, সুতরাং তার সাথে তার ব্যাকটেরিয়ার সাথে প্লাজমিড হিসেবে এটা আসলে মানে ট্রান্সফার করে দেওয়া হয়। এছাড়া আরো কিছু মডার্ন টেকনোলজি আছে, তোমরা হয়তো জানতে পারবা আর কি। এখন আমি এই যে একটু আগে বললাম যে এখানে ট্রান্সফার করলাম, ট্রান্সফার করার পরে এই যে এটা হলো পেট্রি, এটা কিন্তু পেট্রি ডিশের কথা বলা হচ্ছে। সেকেন্ড যেটা আইডেন্টিফিকেশন থেকে কোন ট্রান্সফরমেশন বা কোন জিনগুলো সাকসেস হয়েছে, এইটা পেট্রি ডিশের ভিতরে এই যে এই কালারটা হলো মিডিয়া, আর এই প্রত্যেকটা কালো ডট দিয়ে আসলে এক একটা সেল বোঝানো হচ্ছে, এক একটা মানে মিডিয়া। সব সেলগুলো কিন্তু আসলে সাকসেস হয় না, কারণ এখানে যেহেতু অ্যান্টিবায়োটিক বা মার্কার দিন দেওয়া হয়েছে এবং মিডিয়ার সাথে প্লাস মার্কার দেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিক, তাহলে এইটার কারণে এইটাতে সাকসেস হয় না, এখানে কোনো গ্রো করে না, সে মারা গেছে। কিন্তু এখানে যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন দেওয়া সাকসেস হয়েছে, তার মানে সে ভিতরে ঢুকছে এবং এটা গ্রো করতে পারছে। তাহলে এই যে দেখো অনেকগুলো আমরা এখানে ট্রান্সফার করছি, 3টা মাত্র বা 4টা এটা সাকসেসফুল এটা ট্রান্সফার হয়েছে, এটাকে আমরা ট্রান্সফার প্ল্যান করতেছি। পরে এইখান থেকে এটাকে নিয়ে আমরা যে শুট গ্রোয়িং আমরা যেটাকে বলি টিস্যু কালচার যেভাবে করে, হ্যাঁ ট্রান্সফরমেন্ট, পরে এখান থেকে শুট গ্রোয়িং মিডিয়াতে ট্রান্সফার করি। হ্যাঁ আমরা তো এই যে জিন গান দিয়ে আগে ট্রান্সফার করলাম, ট্রান্সফার করার পরেই কিন্তু আমরা এই যে আমরা বলতেছি এটা পেট্রি ডিশে মিডিয়াতে সাধারণত টিস্যু কালচারে গ্রো করা হয়। এই মিডিয়ার ভিতরে এই যে এখানে এই যে আমরা যেটা সাধারণত এমএস মিডিয়া ব্যবহার করি, নর্মালি যেটা টিস্যু আমরা জানি না, সেই এমএস মিডিয়া তোমরা জানো। তো এমএস মিডিয়ার সাথে যেহেতু এখানে আমরা বারবার বলতেছি যে এটা মার্কার জিন ব্যবহার করা হয়, তোমার যদি এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মার্কার ব্যবহার করো, মনে করো তুমি অ্যাম্পিসিলিন মার্কার রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিক ব্যবহার করো, তাহলে এই এমএস মিডিয়ার সাথে অ্যাম্পিসিলিন আমি ঢুকাই দিব। এখন যে ট্রান্সফরমার টিস্যুগুলোর ভিতরে যখন ওই জিনের ভিতরে হয়েছে, এই অ্যাম্পিসিলিনটা ঢুকে তার জেনেটিক ম্যাটেরিয়াল করতেছে, সে করতে পারবে কি এর ভিতরে অ্যাম্পিসিলিন থাকার কারণে সে রেজিস্ট্যান্স করতে পারবে, তার মানে সে ওটাকে ওভারকাম করে গ্রো করতে পারবে। এবং তার মানে আমরা যেহেতু যে সেলের ভিতরে কনস্ট্রাক্টের ভিতরে ট্রান্সজিনের সাথে অ্যাটাচ করে দিয়েছি, সেইগুলাই সে এখানে দেখো গ্রো করছে। আর এখানে অন্য জায়গাগুলোতেও টিস্যু ছিল, সেখানে কিন্তু গ্রো করতে পারে না, তার মানে এই সমস্ত ট্রান্সফরমেন্ট গুলা সাকসেসফুল না। তাহলে ওগুলা বাদ, যেহেতু সাকসেসফুল যেটা হয়েছে সেই জিনিসগুলোকে আমরা এখানে ট্রান্সফার করতেছি কোথায়, আমরা ট্রান্সফার করতেছি 2টা মিডিয়াতে। একটা হলো আমরা করবো কি হোল প্ল্যান্ট তৈরি করব। এখন এটা তো খালি সিম্পল একটা সিডলিং তৈরি হলো, এই কারণে এটা শুট গ্রোয়িং মিডিয়া, শুট গ্রোয়িং মিডিয়া আছে, তারপরে আবার দেওয়া হয় সাধারণত রুট গ্রোয়িং মিডিয়া। এইভাবে করার পরে যখন একটা মোটামুটি একটা কমপ্লিট প্ল্যান্ট তৈরি হয়, সিডলিং তৈরি হয়, এবং পরবর্তীতে সেটাকে সাধারণত আমরা কি বলে ল্যাবরেটরিতে সয়েল মিডিয়াতে দিয়ে পরবর্তীতে আমাদের ফিল্ডে নিয়ে আসা হয় বা গ্রিন হাউসে নিয়ে এসে একটা মানে প্ল্যান্টটাকে তৈরি করা হয়। এই প্ল্যান্টটা তৈরি করে পরে কিন্তু আমাদেরকে ট্রান্সফার করতে হয়, ইভালুয়েশন করতে হয়। এখন এই যে প্ল্যান্ট আমার তৈরি হয়ে গেল, হয়নি স্যার, সেগুলো কি নরমাল গ্রোথ হবে না? হ্যাঁ নর্মাল গ্রোথই হবে, তো নর্মাল গ্রোথই হবে, কিন্তু নর্মাল গ্রোথ তো তুমি তো বুঝতে পারবে না যে কোনটা সার্ভাইভ করতে পারে এখানে আর কি। এটা তো পুরো ল্যাবের ভিতরেই করা হচ্ছে। এই নর্মাল গ্রোথ করার পরেই আমরা আসলে তো কনফার্ম হতে যাচ্ছি যে কোন গাছের ভিতরে আমাদের ট্রান্সজিনটা আছে আর কি। সেটা আমাদের প্ল্যান তৈরি করার পরেই আমরা এখন কনফার্ম করতে চাচ্ছি আসলে যে কোনটা বা ইভ্যালুয়েশন করতে যাচ্ছি সেই ট্রান্সফর্ম প্ল্যান্ট, সেটা হলো যে আসলে আমাদের সেই জিনটা এখানে আছে কিনা, প্লাস তার অ্যাক্টিভিটি যে জিনটা আমি ইন্ট্রোডিউস করছি সেটা আমরা সাধারণত করা হয় কি, এই যে প্ল্যান্টটা এরকম গ্রো করলাম, হাজার হাজার গ্রো করে, যদি ইনসেক্ট রেজিস্ট্যান্স হয় তো আমরা জাস্ট সিম্পল করা হয় কি এর উপরে ইনসেক্ট ছেড়ে দেওয়া হয় আর কি। ইনসেক্ট ছেড়ে দেওয়া হলো, এখন দেখা যায় যে এটা সার্ভাইভ করতে পারে না, অথবা ইনসেক্টটা মারা যায় কিনা। যদি মারা যায় তার মানে আমরা বুঝবো যে আমাদের ট্রান্সফরমেশনটা সাকসেস হয়েছে। তারপরে যে জিনটা, যেহেতু এটা বাইরে থেকে একটা নতুন জিন দেওয়া হয়েছে, এই প্ল্যান্টের অন্য গ্রোথের যে ফ্যাক্টর উপরে আছে কিনা, কোনো সেটা হ্যাম্পার ফেলে কিনা, এনভায়রনমেন্টালে কোনো এফেক্ট আছে কিনা, মাটিতে লাগানোর পরে অন্য ব্যাকটেরিয়া যেগুলো আছে উপকারী ব্যাকটেরিয়া সেগুলো বা অন্য কোনো সমস্যা তৈরি করে না, সেগুলো জাজ করার আছে। তারপরে আবার অনেক সময় আমরা ল্যাবরেটরিতে যে কি বলে যেটা ইঁদুর হোক বা অন্য যেগুলো আছে তাকে আমরা খাওয়াই অনেক সময়, বা
হিউম্যান সেলের উপরে গ্রো করে তাদের কোনো অ্যালার্জি সৃষ্টি আছে কিনা, এই জিনিসগুলো আসলে অনেক সময় মানে টেস্ট করে আর কি। এইগুলো থেকেই মোটামুটি যখন আমরা ফাইনালি পজিটিভ পাবো, তারপরে আমাদের লাস্ট কাজটা হলো আমাদের কিন্তু সেটা হলো যে ব্যাকক্রস করে আমাদের ইমপ্রুভ ভ্যারাইটি তৈরি করতে হবে। আমাদের যে প্ল্যান, আমাদের যে অনেকগুলো যে সমস্ত পপুলার ভ্যারাইটি থাকে সেগুলো কিন্তু সাধারণত যেটা দেখা গেছে কি ইল্ড বেশি, কিন্তু তারা সাসেপ্টেবল হয় পার্টিকুলার। তো ওই ট্রান্সফর্ম ভ্যারাইটি, এস্টাবলিশড ভ্যারাইটি গুলোর ভিতরে আমরা যে এই যে আগের পৃষ্ঠা যে ট্রান্সফর্ম তৈরি করলাম, একটা ট্রানজেনিক প্ল্যান তৈরি করলাম, সেইটার সাথে ব্যাকক্রস করে আমরা সাধারণত 5 থেকে 6 জেনারেশনে ট্রান্সফার করে আমরা তখন আবার সেগুলোকে ফিল্ডে ইভালুয়েশন করে আমরা আসলে ট্রানজেনিক প্ল্যান্টসটাকে তৈরি করি আর কি। এইভাবে ট্রান্সফার করা যায়, এইভাবেই সাধারণত ট্রানজেনিক প্ল্যান্টস তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, এখানে এই যে জাস্ট 6-7টা স্টেপ তোমরা এখানে একটু বললাম খুব ব্রিফলি একটু আইডিয়া দেওয়ার জন্য। যে কোনো তোমাদের বায়োটেকনোলজির বইতে জিনিসটা একটু আর একটু আইডিয়া তোমরা পাবে আর কি। তো আমরা এখন আবার পরবর্তী যে স্টেপটাতে যাচ্ছি, একটু দ্রুত যাচ্ছি কারণ আমাদের সময় স্বল্পতাও আছে। আমরা অবশ্য শেষের দিকে খুব বেশি সময় লাগবে না। আমরা বারবার বলতেছিলাম যে ইনসেক্ট রেজিস্ট্যান্সের জন্য, আমরা এন্টোমোলজি পার্সপেক্টিভের জন্য যেটা বলা হচ্ছে ইনসেক্ট রেজিস্ট্যান্সের জন্য যে সমস্ত ট্রান্সজিন গুলো ব্যবহার করি, তার ভিতরে সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড যেটা ব্যবহার করা হয় সেটা হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এই ব্যাকটেরিয়াটা। এবং এই ব্যাকটেরিয়াটার যে জিনটা আছে সেটা হলো ক্রাইজিন। তা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কি? হ্যাঁ, তোমরা সবাই এটাকে প্রায় এটার নাম শুনবা বা বিভিন্ন জায়গায় শুনবা, স্বভাবতই একটা প্রশ্ন আসে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস কি। এক কথা এটা বলবা যে এটা একটা ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? এন্টোমোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া। শব্দটা কিন্তু একটু মনে রাখতে হবে এখানে, এন্টোমো, তার মানে এন্টোম বলতে এখানে এন্টোমোলজি বলা, ইনসেক্ট। হ্যাঁ, এন্টোমো, এন্টোমো। আর প্যাথোজেনিক বলা হচ্ছে তার মানে এই প্যাথোজেন অর্থাৎ ইনসেক্টের প্রতি সে ডিজিজ তৈরি করে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। এই ডিজিজ তৈরি করার মাধ্যমে আসলে ইনসেক্ট গুলাকে মেরে ফেলে আর কি। সেই কারণে যে অর্গানিজম, যদি যে কোনো অর্গানিজম যখন ইনসেক্টের বিরুদ্ধে ডিজিজ তৈরি করে তাকে আমরা এন্টোমোপ্যাথোজেনিক অর্গানিজম বলি। যদি ব্যাকটেরিয়া হয় এন্টোমোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া, ফাঙ্গাস হলে এন্টোমোপ্যাথোজেনিক ফাঙ্গাস, নেমাটোড হলে নেমাটোড। এটা তো এই ব্যাকটেরিয়াটা অন্য যে কোনো ব্যাকটেরিয়ার তুলনায় আসলে বিশেষত্ব কি, স্পেশালিটি কি? হ্যাঁ, কি স্পেশালিটি? আমরা বারবার যেটাকে বলতেছি, হ্যাঁ, সেটা স্পেশালিটিটা কি? এই স্পেশালিটিটা হলো কি, যখন এই ব্যাকটেরিয়াটা স্পুরুলেশন হয় অর্থাৎ মানে যে স্ট্রেস কন্ডিশনে হয়, সে তার বডির ভিতরে এই যে আমরা এখানে দেখো নিচে ছবি দেখেছি, কিছু ক্রিস্টাল শেপের প্রোটিন তৈরি করে। ক্রিস্টাল শেপ, এই যে আমরা এখানে এই যে ক্রিস্টাল শেপ, এটা হলো পিরামিডিক্যাল শেপ। এই যে আমার ছবি দেখো আমরা দেখতেছি, সো দিস ইজ ইয়োর ক্রিস্টাল শেপের একটা ব্যাকটেরিয়া। এখানে এটা হলো আবার বাই পিরামিডিক্যালের ক্রিস্টাল তৈরি করে, অর্থাৎ উপরের দিকেও পিরামিড নিচের দিকেও পিরামিড। আমি যে ছবিগুলো আঁকছি দেখো এখানে, আর এই যে ডান পাশের বাম পাশের ছবিটা যদি দেখো, পুরোটা মানে হাইলি জুম করে ইলেকট্রন মাইক্রোস্কোপে বাই পিরামিডিক্যাল শেপের আর কি। তবে শুধু আমি এখানে একটা ধরনের কথা বলছি, এছাড়া তারা রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, নানান ধরনের শেপ প্রোটিন তৈরি করতে পারে। এই প্রোটিনটাই হলো আমাদের জন্য ইন্টারেস্ট। কেন ইন্টারেস্ট? কারণ এই প্রোটিনটাই যখন ইনসেক্ট খায় আসলে সে স্পেসিফিক গ্রুপ অফ ইনসেক্ট, সে আসলে ইনসেক্টিসাইডাল অ্যাক্টিভিটি শো করে, মানে ইনসেক্টিসাইডাল অ্যাক্টিভিটি মারা যায়। বিশেষ করে 3টা অর্ডারের ইনসেক্ট, একটা হলো লেপিডোপ্টেরা, একটা কোলিওপ্টেরা, আর একটা হলো ডিপটেরা। তবে ইদানিং হেমিপ্টেরা অর্ডার সহ আরো কিছু কিছু অর্ডারে আসলে ক্রমান্বয়ে নতুন নতুন আবিষ্কার আসতেছে। 3টা মেজর অর্ডারের মধ্যে এটা লেপিডোপ্টেরা, কোলিওপ্টেরা এবং ডিপটেরা। এবং আমরা জানি যে এই 3টা অর্ডার, বিশেষ করে লেপিডোপ্টেরা এবং কোলিওপ্টেরা, এই 2টা অর্ডারের ক্ষেত্রেই কিন্তু আমাদের এগ্রিকালচারের সাথে সবচেয়ে বেশি রিলেটেড, বেশি ড্যামেজ করে এই 2টা অর্ডারের ইনসেক্টের ক্ষেত্রে। এখন এই প্রোটিনটা আমরা তোমরা লেভেল 2তে যখন কি বলে লেভেল 2তেই তো বোধহয় গত বায়োকেমিস্ট্রি পড়ার সময় হয়তো প্রোটিনের স্ট্রাকচার তোমরা পড়েছো, যে আসলে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার, কোয়াড্রেটারি স্ট্রাকচার। এইটা হলো সেই কোয়াড্রেটারি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা একটু আইডেন্টিফাই করা হয়েছে, তৈরি করা হয়েছে। তোমরা যদি দেখো এই যে পেঁচানো পেঁচানো এগুলোকে বলা হচ্ছে আলফা শীট, আর যেটা হচ্ছে লম্বা এরকম দেওয়া হচ্ছে সেটা হলো বিটা, এটা সেটা হলো আলফা শীট, এটা হলো বিটা শীট। আর এই যে সুতার মধ্যে দিজ আর প্রাইমারি স্ট্রাকচার আর কি। তার মানে এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো এইভাবে থাকে। তো ইন জেনারেল যখনই তুমি ছবিটা তুমি দেখতে পাচ্ছ, দেখো 3টা কালার দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, তাও তারপর দেখো যে আমার কিন্তু 3টা আসলে ডিস্টিংক্ট গ্রুপ একেবারে ইজিলি বোঝানো যাচ্ছে, 3টা আলাদা আলাদা। এই গ্রুপটাকে বা লোকেশনটাকে বলা হচ্ছে ডোমেন, যার কারণে দেখো এটা ডোমেন 1, ডোমেন 2, ডোমেন 2, ডোমেন 3। দ্যাটস ওয়াই ক্রাই প্রোটিনটাকে
মনে রাখতে হবে যে এটাকে দেখতে একটা 3 ডোমেন প্রোটিন বলে আর কি। তাহলে দেখো তিনটা, এই যে এরকমের একটা ডোমেন, এরকম একটা ডোমেন এবং নিচের দিকে একটা ডোমেন। পুরো জিনিসটাকে যদি আমরা একটু দেখি, এটা শেপটা অনেকটা এরকমের হতেছে, ট্রায়াঙ্গুলার শেপের মতো আর কি। ঠিক আছে, আমাদের যে মুরগির ডিম যদি তুমি চিন্তা করো, পুরোপুরি রাউন্ড না, কিন্তু অনেকটা এরকমের শুরু হতেছে আর কি। যাক, এইটা হলো জাস্ট এই ইনফরমেশনটা খুব জরুরি না, কিন্তু পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখবো এই স্লাইডটা, এইখানে আমাদের এই জিনিসটা একটু দরকার আছে আর কি। এই স্লাইডটা আমাদের লাস্ট স্লাইড, তোমরা একটু একটু মনোযোগ সহকারে একটু দেখার চেষ্টা করবা, কারণ বিটি ব্রিঞ্জাল বলো, বিটি কটন বলো, তারপরে হলো বিটি মেইজ বলো, যেটাই বলো না কেন, যদি বিটি থেকে সাধারণত ট্রান্সফার করে আমরা যে ট্রানজেনিক প্ল্যান্টস গুলো তৈরি করি, হ্যাঁ, সেগুলো আসলে কিভাবে ইনসেক্টকে কিল করে এটা একটু বোঝার জন্য আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। ইন জেনারেল ওভারঅল কিন্তু বলতে হবে, ঠিক আছে? এখন এখানে দেখো, আমরা যখনই ইনসেক্টটা খাওয়া দাওয়া করবে, এইটা আমাদের এখানে বোঝানোর জন্য আমরা একটা ক্যাটারপিলারের ছবি দিয়েছি লেপিডপ্টেরার ক্ষেত্রে আর কি। সেটা জিনিসটা আসলে এটা তার মানে এখানে দেখো সোর্স কোড থেকে আসতেছে সেই বিটি ক্রিস্টালটা, ফার্স্ট আসতে পারে, তুমি সরাসরি একেবারে যে স্প্রে করে দিতে পারো সেটা, আর এই যে তুমি ট্রানজেনিক প্ল্যান্টস তৈরি করতে পারো সেখান থেকে। তাহলে সেখান থেকে এই যে আলটিমেটলি তাকে ইনজেকশন করতে হতেছে। ফার্স্ট ইনজেকশন মানে হলো খাওয়া দাওয়া গ্রহণ, খাওয়া দাওয়া গ্রহণ করে সে কিন্তু আলটিমেটলি এটা এই যে ক্যাটারপিলারের পেটের ভিতরে ঢুকে যাইতেছে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এখন ফার্স্ট এবং ফরমোস্ট যে জিনিসটা তোমাদেরকে একটু বুঝতে হবে যে বিটি কিন্তু তুমি যদি স্প্রে করো, আমরা যে মানে মুড অফ অ্যাকশনের, এই মুড অফ অ্যাক্টিভিটি অ্যাকশন কি বলে, মুড অফ সাইড যেটাকে বলতেছি, সেটা কিন্তু না যে কন্ট্যাক্ট গায়ে আসলেই সে আসলে মারা যাচ্ছে, এবং কেমিক্যাল ইনসেক্টিসাইডের ক্ষেত্রে এইখানে মনে রাখতে হবে যে ক্রাই মুড অফ বিটি টক্সিনটা বা ক্রাই প্রোটিনটা, এটা হলো আমাদের এক ধরনের কি প্রোটিন বা কি ধরনের ইনসেক্টিসাইড, সেটা হলো এইখানে খাইতে হবে তার। এটা হলো এই যে ইন্টারনাল ফিডিং করতে হবে, যতক্ষণ না পর্যন্ত টার্গেট ইনসেক্টটা ফিড করতেছে সে কিন্তু আমরা সেটা এইটা অ্যাক্টিভিটি শো করতে পারবো না, যার কারণে এটাকে বলা হচ্ছে স্টোমাক পয়জন বা স্টোমাক ইনসেক্টিসাইড, আমাদের এটা যাকে বলতেছিলাম আর কি, স্টোমাক। তাহলে যেখান থেকে আসুক না কেন, এই যে ফার্স্ট এবং ফরমোস্ট যে কথাটা বলতেছিলাম, যে সোর্স তুমি সরাসরি স্প্রে করে দিতে পারো, বা এই যে বিটি কর্নের মাধ্যমে প্রোটিনটা তৈরি করতে পারতেছো, বিটি কটন থেকে আসতেছো, যেখান থেকে আসো না কেন অ্যাক্টিভিটি শো করার জন্য তাকে অবশ্যই এই জিনিসটাকে মানে খাইতে হবে, ইনজেকশন করতে হবে, গলদকরণ করতে হবে। তাহলে মুড অফ অ্যাকশন বোঝার জন্য বিটা ক্যারোটিনের ফার্স্ট এবং ফরমোস্ট যে স্টেপটা, সেটার নাম কি? সেটার নাম কি? ইনজেকশন। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে ইনজেকশন করলো, এটা পয়েন্টটা। সেকেন্ড দেখো লেখা আছে, যে আমি যে দেখালাম 2 নম্বর দিয়েছি, 2 নম্বর হলো কি? সলিউবলাইজেশন। সলিউবলাইজেশন আমরা জিনিসটা এরকমের, আমরা পানিতে যখন চিনি মিশাই, চিনি দিলে 1 চামচ যদি পানি গ্লাসে নিয়ে জাস্ট মিক্সিং করে, দেখা গেল কি জিনিসটা কিন্তু মিশে গেল, বা লবণ দিলাম মিশে গেল। এখন এইখানেও তাই, এইখানে সেই জিনিসটাই যখন এটা সলিউবলাইজেশন হবে, আসলে সে মানে ইনসেক্ট যে খাচ্ছে, এখানে খাওয়ার পরে আমরা জানি এটা কিন্তু আলটিমেটলি ইনসেক্টের ডাইজেস্টিভ সিস্টেম, যেটাকে গাট বলি, ইনসেক্ট গাটে সে ঢুকে গেল। তো ইনসেক্টের গাটের ক্ষেত্রে আমরা জানি যে এখানে তার কি থাকে, ডিফারেন্ট কাইন্ডস অফ মানে এনজাইম থাকে আর কি, লিকুইড থাকে ইনসেক্ট গাটের মধ্যে। সেখানে যায় সে আসলে প্রোটিনটা কি হয়ে যায়, মিক্স হয়ে এই যে এরকম গাটের ভিতরে থাকলো, পানির মধ্যে থাকলো, প্রোটিনটা আসলো, এই যে প্রোটিনটা সে এর সাথে মিশে গেল, এই প্রক্রিয়াটাই হলো সলিউবলাইজেশন। ঠিক আছে, পুরো এখানে এইভাবে সে আসলে ক্রিস্টাল ফর্মে, সেই ক্রিস্টাল ফর্ম থেকে আসলে সে সেকেন্ড স্টেপটা হলো সলিউবল হয়ে গেল। এখন এই সলিউবলের পর থেকে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেইটা হলো দেখো থার্ড স্টেপটা কি বলতেছি আমরা, অ্যাক্টিভেশন। থার্ড স্টেপটা হলো আমাদের অ্যাক্টিভেশন। এখন আসলে নামের ভিতরেই এর মূল মানে কাজটা নিবে। এখানে সে সলিউবল হইলো, কিন্তু এখন আসলে ইনসেক্টিসাইডাল অ্যাক্টিভিটি শো করার জন্য তাকে অ্যাক্টিভ হইতে হবে, এটা একটু মনে রাখতে হবে। সেটা কি রকমের, আমরা যদি এইটা যেহেতু বলতেছি যে বিটি কটন ক্রিস্টাল যেটাই বলি, এখানে আসলে আছে হলো প্রোটিন। এই প্রোটিনটা ব্যাকটেরিয়া তৈরি করে সাধারণত, সেই ফর্মটাকে বলে হলো প্রোটক্সিন। কি টক্সিন বলে? প্রোটক্সিন, অর্থাৎ প্রোটক্সিন। তার মানে হলো যে টক্সিনের আগের স্টেট,
মানে আগের পর্যায়ে অ্যাক্টিভিটি এই প্রোটক্সিনটার কোনো অ্যাক্টিভিটি নাই, ইনসেক্টিসাইডাল অ্যাক্টিভিটি নাই, কিন্তু যখনই অ্যাক্টিভেশন হবে সেখানে সেই প্রো তখন চলে যাবে, প্রো নাই হয়ে যাবে, তখন টক্সিন হয়ে যাবে। সেটা আসলে মানে যদি তুমি মলিকুলারলি চিন্তা করো, সেখানে যেটা হয় কি আসলে এটা যেহেতু প্রোটিন, এই বিটি ক্রিস্টালটা প্রোটিন, সে সাধারণত এই যে 130 যদি ডালটন, এটাকে কিলো ডালটন বলে আর কি। আমরা জানি যে প্রোটিনের কি বলে মলিকুলার ওয়েট হলো ডালটন, সে এই সাইজের হয়। এখন এইখানে যখন ইনসেক্টের গাটে ঢুকতেছে, এখানে অনেকগুলো আমরা জানি যে ট্রিপসিন বলতেছিলাম, অ্যামাইনো অ্যাসিড যে এনজাইম গুলো আছে, সেগুলা করে কি এই প্রোটিনটাকে এটার অ্যাকশনটাকে এখানে দেয় এবং এটাকে তখন দুইটা অংশে ভাগ করে ফেলে। সাধারণত এই যে কি বলে 60 to 70 কিলো ডালটন, আর বাকি যে অংশটা বাকি 60 যে অংশ বা 70 যেটা, এই 60 কিলো ডালটনটাই হলো প্রোটক্সিনের টক্সিন। আর এইটা আমাদের দরকার নাই, এইটা আসলে ডিসকার্ড হয়ে যায়। তাহলে এই অংশটার আসলে কাজ কি যদি বলতে পারো, যে অংশটা ডিসকার্ড হয়ে যায় সেটা আসলে ক্রিস্টাল তৈরি করতে হেল্প করে। কিন্তু ইনসেক্টিসাইডাল অ্যাক্টিভিটি শো করার জন্য তখন যেটা হয়ে যায়, 60 কিলো ডালটনের যে সেগমেন্টটা আমরা পাই, সেইটাই হলো আমাদের সেটা। সেই অংশটা হলো কোথায় আমরা বলতেছি অ্যাক্টিভেশন, সেই অংশটা অ্যাক্টিভেশন। এখন এই এতক্ষণ পর্যন্ত যে তিনটা স্টেপ, এইটা হলো খাইলো, আর এই যে পুরো জিনিসটা ঘটতেছে কিন্তু ইনসেক্টের মিড গাটে, আমরা বলতেছি মিড গাট বা ডাইজেস্টিভ সিস্টেমের মিড গাটে, এতক্ষণ পর্যন্ত যে সলিউবল হলো, অ্যাক্টিভেশন হলো। এখন পরবর্তী যে জিনিসগুলো ঘটবে সেটা কিন্তু পুরো জিনিসটাই এই যে এই অংশটুকু, এটা মনে রাখতে হবে, এইটা ঘটতেছে পুরা ইনসেক্টের সেলের ভিতরে, যেহেতু ইনসেক্টের মানে সেল মানে সেলের ভিতরে এটা। এখন অ্যাক্টিভেশন হওয়ার পরপরই এখানে দেখো সে প্রথমেই কি করবে, এই যে এইখান থেকে এখানে আসলো, আমরা জানি যে এইটা ইনসেক্টের মিড গাট সেল, আমার এপিথেলিয়াল সেল থাকে, এবং এই সেলের গায়ে এইখানে আবার কিছু এক্সট্রা আরো কিছু প্রোটিন থাকে, আমরা সেই প্রোটিনটাকে বলতেছি আমরা রিসেপ্টর প্রোটিন। এটাও একটা প্রোটিন, কিন্তু আমাদের যে টক্সিন প্রোটিনটা থাকতেছে সেটাও একটা প্রোটিন। তাহলে এই দুই প্রোটিনের ভিতরে তখন ফ্রেন্ডশিপ হয়, সেটাকে আমরা বলতেছি বাইন্ডিং। ঠিক আছে, এখন এই অংশটা কি, এই যে এই অংশটাকে আরেকটু আমরা জুম মানে আসলে বড় করছি একেবারে, এটা কিন্তু পুরোটাই সেলের, এই যে এইটা দেখো সেলের মেমব্রেন, আমরা জানি যে সেলের মেমব্রেন দুইটা লেয়ারে হয়ে থাকে। তো এই সেলের মেমব্রেনে দেখো ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন থাকে, যেটা আসলে রিসেপ্টর হিসেবে বা রিসেপ্টর প্রোটিন হিসেবে কাজ করে। একটা হলো ক্যাডহেরিন প্রোটিন, তারপরে জিপিআই অ্যাঙ্কর প্রোটিন। তো আমরা অত কিছু না করে প্রথমে ক্যাডহেরিন প্রোটিনের সাথে বাইন্ড করে, তারপরে হলো আসলে বাইন্ড করে হলো সে এই ক্যাডহেরিন প্রোটিনের সাথে, এই জিপিআই অ্যাঙ্কেন প্রোটিনের সাথে বাইন্ড করে। মূল কথাটা হলো যে এই প্রোটিনটা তো আসলে ঢুকতে হবে, সেলটাকে এই মেমব্রেনের ভিতরে ঢুকতে হবে বা এখানে ছিদ্র করতে হবে, ঢুকতে হবে, যার কারণে এইখানকার কিছু প্রোটিনের সাথে সে বাইন্ড করে, যার কারণে এই স্টেপটাকে আমরা বলতেছি বাইন্ডিং স্টেপস। কি স্টেপস? বাইন্ডিং স্টেপস, সরি। হ্যাঁ, এই যে দেখো 4 নম্বরটাকে বলতেছি বাইন্ডিং স্টেপস। এখন বাইন্ডিং হওয়ার পরপরই এইখানে দেখো, বাইন্ডিং হওয়ার পরপরই সে এই যে থার্ড হলো এখানে বলতেছে অলিগোমারাইজেশন। এখানে আসলে বাইন্ডিং হইতেছে এবং এখানে একটা প্রোটিনের স্ট্রাকচার অংশ টক্সিন যেটাকে বলতেছি আমরা মনোমার, আর এখানে অনেকগুলো আসলে প্রোটিন তৈরি করতেছে। আমরা গত ক্লাসে এই মানে আগের স্লাইডে যেটা বলতেছিলাম যে টক্সিনটা হলো আমাদের 3 ডাইমেনশনাল, এই যে এই রকমের থাকে, ঠিক আছে, মানে রাউন্ড শেপের, একটা পুরোটাকে যদি আমরা চিন্তা করি একটা রাউন্ড শেপের হয়। তো যখনই এরকমের ধরো 3টা প্রোটিন, তুমি যদি 3টা বেলুন আকার চিন্তা করো, এরকম স্ট্রাকচার এরকম পাশাপাশি তুমি যদি চিন্তা করো রাখো, তারা নিজেরাই বাইন্ডিং করতেছে। তাইলে এই যে দেখো এটা একটা প্রোটিন হলো প্রথম মনোমার অংশ, এটা 2 3 অথবা 4, এই যে মাঝখানে দেখো এখানে একটু কিন্তু ছিদ্র রয়ে গেছে, মানে 3টা প্রোটিন যখন পাশাপাশি বা 3টা বল তুমি যদি পাশাপাশি রাখার চেষ্টা করো, পরস্পরকে গ্লু দিয়ে আটকাই দাও, মাঝখানে ঠিকই কিন্তু তার 100% আসলে একটু ফাঁকা থাকে। সেই ফাঁকা অবস্থাতেই সে করতেছে কি, এই যে এইটা হলো এই অবস্থায় ফাঁকা অবস্থাতেই সে আলটিমেটলি মেমব্রেনের ভিতরে ঢুকে গেল। মেমব্রেনের ভিতরে এই যে দেখো এইখানে এই যে মিডগার্ড সেল ছিল, মিডগার্ড সেলের পরেই এখানে বাইন্ড করলো, বাইন্ড করার পরে সে মেমব্রেন থেকে এই যে মেমব্রেনের ভিতরে প্রোটিনটা আসলে বাইন্ড করে ভিতরে সে ইনসার্ট করে দিল। তো ইনসার্শন হওয়ার পরে আমরা যেটা বললাম, এই যে উপরে দিয়ে দেখো 3টা প্রোটিন বা 2টা প্রোটিন মাঝখানে কিন্তু বাইন্ডিং অবস্থা যখন ভিতরে ঢুকে এইখানে একটু ছিদ্র থাকে।
তো যখনই মেমব্রেনটা নর্মাল অবস্থায় তো ছিদ্র থাকার কথা না, যার কারণে কিন্তু একটা সেলের ভিতরে যা যা ম্যাটেরিয়ালস যে সাইটোপ্লাজম থাকে সবগুলো কিন্তু ইনট্যাক্ট থাকে। কিন্তু যখনই প্রোটিনটা এরকম এই অবস্থায় ঘুরে যায়, তাইলে সারা প্রোটিন এই সেল মেমব্রেনের গায়ে এরকম ছোট ছোট পুরা মানে তুমি যদি গায়ে ছোট ছোট ছিদ্র হয়ে যায়। এই ছিদ্র হওয়ার কারণেই আমরা সেটাকে বলতেছি কি বলতেছি, এই ছিদ্রগুলোকে বলতেছি হলো কেন হয় একটু আরেকবার বললে ভালো। হ্যাঁ, ছিদ্রটা কেন হয়, মানে ছিদ্রটা কেন হয়? ছিদ্রটা কেন হয় তুমি চিন্তা করো। আমি তো বললামই যে আগের ছবিটাতে কি বললাম, আগের ছবিটাতে যে স্ট্রাকচারটার কথা বললাম যে আসলে 3টা ডোমেইন থাকে প্রোটিন, কিন্তু ওভারঅল সেই প্রোটিনের স্ট্রাকচারটা হলো গ্লোবুলার বা রাউন্ড শেপ। তো এইখানে হলো টক্সিনের একটা ইউনিট মানে একটা ক্রাইটক্সিন, কিন্তু যখনই এই প্রোটিনের সাথে বাইন্ড করে তখন সে আবার আরো কতগুলো টক্সিনের সাথে একই টক্সিন অলিগোমার হয়, এটাকে বলতেছি অলিগোমারাইজেশন স্টেট। তো যখন অলিগোমার মানে হয় কি, এখানে টক্সিনের মনোমার এটা একটা, আবার আরেকটা মনোমার এখানে একটা আসলো, আবার আরেকটা মনোমার এসে বাইন্ড করলো। 3টা মনোমার যখন, কমপক্ষে 3টা বা 4টাও হইতে পারে, তাহলে এই 3টা মনোমার যখন হইতেছে 1 2 3 3টে মনোমার বাইন্ড করতেছে, বাইন্ড করে নিজেরা অলিগোমার হয়ে গেল। কিন্তু তুমি দেখো এরকম 3টা গোল জিনিস যখন বাইন্ড করবে, এই যে মাঝখানের অংশটা কিন্তু ঠিকই তার একটা ফাঁকা থাকতেছে। এই অবস্থাতেই প্রোটিনটা কি করতেছে, এই যে মেমব্রেনের এখানে বাইন্ড করে সে আসলে এই মেমব্রেনের প্রথম লেয়ার থেকে ভিতরে সে ঢুকে। আর এটা তো পুরো সেল, এটা তো আমরা বলতেছি মিডগার্ড সেল। তার মানে এই অবস্থায় সে আসলে সেলের উপরে সে কিন্তু মানে ঢুকে যাচ্ছে। তাহলে এই যদি তোমার যদি কি বলে সেলুলার মেমব্রেনের লেয়ারটা হয়, তাহলে 3টা এই অবস্থায় সে ঢুকে গেল, এখানে ঢুকে গেল, এটা ভিতরে ঢুকে গেল। কিন্তু এই যে মাঝখানে একটু ছোট ওই ছিদ্র হয়ে গেল। অলিগোমারের মধ্যে তো স্যার মনোমার গুলার মাঝে মানে আর কি ফাঁকাটা, কিন্তু স্যার সেল ওয়ালের মধ্যে ফাঁকা না থাকলে স্যার প্রোটিনটা কিভাবে ঢুকবে? সেল ওয়ালের ভিতরে তো ফাঁকা, এই যে বাইন্ডিং করতেছে, এই বাইন্ডিং অবস্থাতেই তো ঢুকে গেল সে, এইটার কারণেই তো কিন্তু সে ঢুকে গেল। অলিগোমার হওয়ার পরপরই সেই অবস্থাতেই কিন্তু সে ঢুকে গেল, এই অ্যাট্রাকশন হওয়ার কারণে আর কি। যখনই সে ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করতেছে, এই অবস্থাতেই সে এখানে বাইন্ডিং হয়ে গেল এবং তারপরে সেলের মেমব্রেনে সে ঢুকে গেল আর কি। যেহেতু কারণ অলরেডি এই বাইন্ডিং প্রোটিনের ভিতরে সে এইখানে অ্যাটাচড হয়ে এর ভিতরে লেগে থাকলো, এবং যার কারণে সেল মেমব্রেনের ভিতরে সে পরবর্তীতে ঢুকে যায়। তো ঢুকে গেলেই কিন্তু যেহেতু 3টা অলিগোমার অবস্থায়, তার মানে একটা ছোট ছিদ্র ফাঁকা থাকতেছে, সেই ফাঁকা দিয়ে তখন সেলের যে ইন্টারনাল ম্যাটেরিয়াল গুলো থাকে, সাইটোপ্লাজম যা যা আছে, মাইটোকন্ড্রিয়া সবকিছু বের হয়ে যায়। এই এই যে ছিদ্র হয়, এটাকে আমরা বলতেছি পোর ফরমেশন। এই মেমব্রেন ইনসার্শন হওয়ার পরে আমরা বলতেছি পোর, যে ছিদ্র হয়ে যায় সেটাকে বলতেছি পোর ফরমেশন। যার কারণে ক্রাইটক্সিনকে অনেক সময় পোর ফর্মিং টক্সিনও বলা হয়। এখন ক্রাইটক্সিন যে শুধুমাত্র পোর তৈরি করে না, আরো অনেক ধরনের প্রোটিন আছে যারা, বিশেষ করে আমরা জানি এই যে কি বলে ডিপথেরিয়া না ধনুষ্টঙ্করে কি যেন একটা আছে, একটা ব্যাকটেরিয়া আছে, সেগুলোও আমাদের অনেক সময় পোর ফর্মিং টক্সিন তৈরি করে। কিন্তু ক্রাইফর্মিনটা আলটিমেটলি সেল মেমব্রেন থেকে যখন সেলের ভিতরে গায়ে অ্যাটাচমেন্ট হয়ে যায়, এইখানে কিন্তু ভিতরে পুরো ঢুকে না, আসলে সে তো এই মেমব্রেনের গায়ে অ্যাটাচমেন্ট থাকে। এই অ্যাটাচমেন্ট অবস্থা থাকার কারণেই এই যে এই অংশটুকু আসলে আসলে এই যে ডোমেন 2 এই অংশটুকু এখানে আসলে ঢুকে যায়, যার কারণে এটার ভিতর এই যে এখানে ছিদ্র হয়, ছিদ্র দিয়া আলটিমেটলি তার ভিতরে সবকিছু বাইরে বের হয়ে যায়। এবং এখানে এইভাবে সেল ডেথটা হয়, কারণ কি যে আলটিমেটলি লার্ভাটা সেপ্টিকেমিয়া বা সেল ডেথটা বের হওয়ার কারণে মারা যায়। তাহলে ওভারঅল আমি যে জিনিসটাকে তোমাকে বললাম যে এরকম 7টা স্টেপ: ইনজেকশন, সলিউবিলাইজেশন, অ্যাক্টিভেশন, বাইন্ডিং, তারপরে এইটাকে বলতেছি অলিগোমারাইজেশন, আর মেমব্রেন ইনসার্শন, এবং ফাইনালি হলো সেল ডেথ। সো দিস আর দ্য 6 স্টেপ, মনে রাখতে হবে এইভাবে। তাহলে এক কথায় এই যে এখানে বলতেছি কি যে ক্রাইটক্সিন যখন কাজ করবে, এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেপ, 7টা স্টেপ, যার কারণে মাল্টি স্টেপ। এবং তুমি কিন্তু মনে রাখতে হবে যে একটা স্টেপ ওভারল্যাপিং করতে পারবে না, তুমি ইচ্ছা করলেই 1 থেকে 5-এ যেতে পারবো না, প্রত্যেকটা স্টেপ পার হয়েই তোমাকে পরবর্তী স্টেজে যেতে হবে। 1 থেকে 2-এ যাইতে হবে, 2 থেকে 3-এ যাইতে হবে, 3 থেকে পারে আসতে হবে। তুমি 4 থেকে ইচ্ছা করে সরাসরি 7-এ যেতে পারবে না, যার কারণে মানে অনেক সময় রেজিস্ট্যান্স হওয়াটা একটু টাফ ব্যাপার। যে কোনো একটা স্টেজে যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়, তাহলে পরবর্তী স্টেজটা আর কাজ করবে না আর কি। ঠিক আছে, দিজ আর দ্য, আমি যে নোটটা দিব তার ভিতরে মনে হয় এটা আর একটু পাবা, এটা এই অংশটাই। আমাদের সময় খুব স্বল্পতার মধ্যে আছে, আমরা একটু শেষ করে দেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার শেষ করবা নাকি? হ্যাঁ শেষ, আমার শেষ স্যার।
এই যে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাস মানে গোপাল স্যার চলে আসছে, মানে তোমার সাথে শুরু করো, আমরা মোটামুটি শেষ করে দেই, ঠিক আছে? যদি কোনো কোশ্চেন থাকে আমি নোটটা তোমাদেরকে পাঠাই দেবো, অনেক কে যেন আমাকে মেইল করছিল, ওকে পাঠাই দেবো আর কি। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।